বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, টানা অবরোধ চলছে 2 মাসেরও অধিক সময় ধরে এবং প্রায় নিয়মিত বিরতিতে লম্বা সময় ধরে হরতাল চলছে এবং ফলাফল পরিণতি আমাদের সবারই কম বেশি জানা, কারণ বাংলাদেশের প্রতিটি মানুষই ভুক্তভোগী দুটো বিবদমান রাজনৈতিক পক্ষের বিরোধের ফল হিসেবে। সাম্প্রতিক এই পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু। আমার ডানে রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ রুস্তম আলী ফরাজি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে, মিস্টার নজরুল ইসলাম বাবু এবং ডক্টর মোহাম্মদ রুস্তম আলী ফরাজি। মিস্টার বাবু প্রথমে উত্তর দেবেন। যে প্রশ্নটি আলোচনাটা শুরু করতে চাই সেটি হচ্ছে যে 2 মাসেরও অধিক সময় ধরে হরতাল এবং অবরোধ চলছে। যারা আন্দোলন করছেন তারা যেমন সরকারকে পরাস্ত করতে পারছেন না মনে হচ্ছে এখন পর্যন্ত, অন্যদিকে এটিও ঠিক যে পরিস্থিতিকে কোনোভাবে সরকারও নিয়ন্ত্রণ করতে পারছেন না। সরকার নিয়ন্ত্রণ করতে পারছেন না এই অর্থে যে সেই জ্বালাও পোড়াও অগ্নিসংযোগ যেগুলো মানুষের স্বাভাবিক ক্রিয়াকর্মকে ব্যাহত করে সবকিছুই চলছে এবং এখানে অর্থনীতি একটা বিপর্যয়ের মধ্যে, এখানে শিক্ষা ব্যবস্থা হুমকির মুখে। দেশের বাইরে থেকে অনেকেই এখন বলছেন, ভেতর থেকে অনেকে বলছেন যে এখানে বাক স্বাধীনতা, গণতন্ত্র এগুলো হুমকির মুখে পড়ে যাচ্ছে। তো সব মিলিয়ে এই যে দুপক্ষের লড়াই, এই লড়াইয়ের বলি হচ্ছে বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটি সুন্দর কথা বলেছেন যে প্রায় 2 মাস অধিক যে আজকে অবরোধের ডাক দিয়েছেন, হরতাল চলছে। যারা কর্মসূচি দিচ্ছেন কি উদ্দেশ্যে, কি কারণে কর্মসূচি দিচ্ছেন, এখন দেশের মানুষ বেমানুম ভুলে গিয়েছে। হরতাল যিনি ঘোষণা দিচ্ছেন তিনি নিজেও জানেন না যে বাংলাদেশে হরতাল পালিত হচ্ছেন না, এই ভাব নিয়ে উনি হরতাল ডাকছেন। কিন্তু জনগণ দেখছেন যে যেখানে হরতাল, একটি ছোট্ট ছাত্র সংগঠনে যদি কোনোদিন হরতাল দিতেন আর যদি নৈতিক দাবি থাকতো তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু সেই হরতালকে সমর্থন দিয়ে দোকানপাট বন্ধ রাখে, রাস্তায় নামে না, গাড়ি চাকা ঘুরে না, এরকমই ছিল। আমরা সবসময় এটাই দেখলাম। আজকে হরতাল নামক এই গণতন্ত্রের যে একটা অস্ত্র, সেইটাকেও ধ্বংস করে দিয়েছেন হরতালটিকে, আমি মনে করি। হরতাল যদি নাই হয় তাহলে এই যে হাজার হাজার কোটি টাকা বা 1,25,000 কোটি টাকার ক্ষতি হয়েছে সেটি তো আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। এটা তো হরতাল, এটা কিন্তু হরতালের কারণ হচ্ছে, আমি সেই কথাটা বলবো না। আমি বলছি যে কোনো অন্যায়, অবিচার, অত্যাচার, সংকট গড়ে তোলার লক্ষ্যে যদি কেউ উদ্দেশ্যমূলক কোনো ঘটনা ঘটান, সেটাকে আপনি কি জনগণের নৈতিক দাবির পক্ষে বলবেন? দেশের রাষ্ট্রের ক্ষতি করছে যারা, তারা অপরাধী। যারা মানুষকে পুড়িয়ে মারছে হরতালের নাম দিয়ে, তারা আমি মনে করি বাংলাদেশের মানুষের চোখে ওরা খুনি। ওরা রাষ্ট্রকে আজকে জঙ্গি রাষ্ট্রের রূপান্তর করতে চায়। এর উদ্দেশ্য হলো তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার একটি চিত্র মানুষের সামনে তুলে ধরে এই দেশটাকে আবার পাকিস্তান বানাতে চায়। এই যে জঙ্গি তৎপরতা, এর বাইরে আর কি ঠিক হতে পারে? আপনি নিজেই একবার ভেবে দেখুন যে 15 লক্ষ আমার দেশের ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, সবচেয়ে বড় পরীক্ষা এসএসসি পরীক্ষা। সেই সময় যারা অবরোধ ডাকে, যারা হরতাল ডাকে, তারা কি দেশপ্রেমিক? তারা কি দেশের মঙ্গল চান? তারা কি এদেশের এই নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কোনো স্বপ্ন দেখেন? তাহলে ওরা কি কারণে এটা করতে চান? আপনি একটি কথা সুন্দর বলেছেন যে আজকে যারা হরতাল ডাকছে তারা যেমনি সরকারকে কিছু করতে পারেনি। আপনার কথাটা কি যদি আমি এইভাবে বলি, সরকারের ভিত কোম্পানি, তারা সরকারের জায়গায় আছে, সরকারের অবস্থান পরিবর্তন করতে পারেনি, সেটি ঠিক। আবার এই বিরোধী দলকেও সরকার দমন করতে পারেনি। যদি বিষয়টি এরকম হয় তাহলে আমি বলবো যে পৃথিবীর দমন পীড়নের অভিযোগ তাদের দিক থেকে আছে। আমি বলছি যে এই যে দমন পীড়নের সন্ত্রাস বা নাশকতার অভিযোগ আপনারা করছেন, সেটি আপনারা দমন করতে পারেন না। আমি আপনাকে একটু মানুষের মৃত্যু বন্ধ করতে পারেন। সঞ্চালক হিসেবে আপনার কাছ থেকে আমি জানতে চাই, আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই, এই পৃথিবীর ইতিহাস কি বলে? অপরাধ, অন্যায় এগুলো কিন্তু হয়ে যায় দেশে, পারিবারিকভাবে হয়ে যায়, সামাজিকভাবে হয়ে যায়, শিক্ষা প্রতিষ্ঠানে হয়ে যায়, সব জায়গায় হয়, তার বিচার হয়। আমি তো তাই চাই। আজকে যারা এই ঘটনার জন্য দায়ী তারা কিন্তু রাষ্ট্রের ক্ষতি করছে, জনগণের ক্ষতি করছে, এদেশের মানুষের ক্ষতি করছে, এদেশের উন্নয়নে বাধাগ্রস্ত করছে। ওরা কিন্তু
কোনো নৈতিক দাবিকে প্রতিষ্ঠিত করার কোনো আমাদের সামনে আজ পর্যন্ত কোনো চিত্র তুলে ধরতে পারেনি। ওনারা বিরোধী দলে যখন ছিলেন তখন বিরোধী দলে পুরোপুরি ব্যর্থ। ওনারা যখন সরকারি দলে ছিলেন তখন দেশের কি করুণ অবস্থা ছিল আপনি দেখেছেন। মঙ্গা, বিদ্যুৎবিহীন বাংলাদেশ, পানির জন্য ঝাড়ু মিছিল, এই খালেদা জিয়ার ছেলেরা এই সরকারের প্যারালাল সরকার তৈরি করে হাওয়া ভবন, খোয়াব ভবন, দেশের টাকা বিদেশে পাচার, এমনকি সরকার প্রধানের বিরুদ্ধে অভিযোগ এতিমদের টাকা পর্যন্ত আত্মসাৎ। সেই সরকার আবার বিরোধী দলে যখন গিয়েছেন 5 বছর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করলেন। একদিন ওনারা বাবু আপনি আমাদের করছেন যে এতিমদের টাকা আত্মসাৎ, সেই মামলা চলছে, মামলায় বেগম জিয়া হাজির হননি, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আমরা তো দেখছি ওয়ারেন্ট থানা পর্যন্তই পৌঁছেছে না, ইতিমধ্যে বেশ কয়েকদিন চলে গেছে। এটা আইনের বিষয়, আমি সেটাই আপনাকে আইন তো তা বলে না। আইন কি বলে না? আইন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। দেখুন, আপনি এই বিষয়টি কিন্তু আজকে পরিষ্কার বলতে পারছেন যে এই যে লোকটি এত অপরাধ প্রবণতার সাথে সম্পৃক্ত, ওনার পক্ষ নিয়ে যারা আজকে বক্তব্য দেন ওনারা কোন ধরনের, আমার প্রশ্ন হলো যে আপনারা আইন মানছেন কিনা? এই যে আইনকে প্রভাবিত করবার একটা অভিযোগ আছে। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আইনকে আদালত প্রভাবান্বিত করা সরকারের শাসনের পরে বাংলাদেশে এই মহাজোটের সরকার কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন এবং এইভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সর্বক্ষেত্রে বাংলাদেশ যখন সুশাসন কায়েম হচ্ছে তখন কেউ যদি রাতের অন্ধকারে পিছন থেকে কাউকে ছুরি মেরে হত্যা করে, যদি পেট্রোল বোমা মেরে গাড়ি পুড়িয়ে দেয়, সেই জন্য সরকারকে যেভাবে আমি দায়ী করব ঠিক একইভাবে দায়ী করব যারা ওদেরকে সমর্থন যোগায়। আজকে সেই মানুষগুলোকে চিহ্নিত করতে হবে যারা এই, আপনাকেও আমি বলবো যে বঙ্গবন্ধুর কন্যার সরকার আর বিরোধী দলে যারা আছেন রশন এরশাদ, ওনাদের কার্যক্রম জাতীয় সংসদ পর্যবেক্ষণ করুন আপনি। ওনারা কিন্তু সঠিক কথা তুলে ধরছেন, যেখানে যেটা প্রয়োজন সেই কথাগুলি বলছেন। আমার বড় ভাই বিজ্ঞ রাজনীতিবিদ ফরাজি ভাই আছেন, উনি কিন্তু প্রতিনিয়ত সংসদে জনগণের কথা বলছেন, সরকারও সেটা কর্ণপাত করছে। কিন্তু যারা বিরোধী দলের নামে খালেদা জিয়ার নেতৃত্বে ছিলেন ওনারা কি করেছেন? ওনারা জ্বালা পোড়াও, হরতাল, অবরোধ এগুলো দিবে, আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু এতে বাংলাদেশের 15 কোটি মানুষের কি উপকার? সংসদের বিরোধী দলের নেত্রীর কথা উল্লেখ করলেন। এই বিরোধী দল কি জনগণের কোন আস্থা, এই বিরোধী দল যেই সংসদে থাকে সেই সংসদের প্রতি মানুষের কোন আস্থা থাকে আছে? আমি তো মনে করি শতভাগ আরো অনেক রকমের প্রশ্ন, জনগণের শতভাগ আস্থা এই সরকারের প্রতি এবং সংসদের প্রতি আছে। আপনি মনে কেন আছে জানেন? আমি আপনাকে বলি, এদেশের স্বাধীনতার পক্ষেও তো শতভাগ ছিল না। এদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা, তারা এই জামাত এবং জামাত ভেঙে বিএনপি, ভিন্ন নামে ভিন্ন পোশাকে এই বিএনপি সৃষ্টি হয়েছে। ওনারা তো আমাদের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন না, আজকে সেই জায়গাটা নিয়ে গোলপাক খাচ্ছে। আমাদের পরিষ্কার করতে হবে, জাতিকে ক্লিয়ার করতে হবে যে যারা সেদিন 30 লক্ষ মানুষকে খুন করতে দ্বিধাগ্রস্ত হন নাই, যারা সেদিন স্বাধীনতাকে বুলন্ডিত করার জন্য ওই পশ্চিমা শাসকের সাথে হাত মিলিয়েছিলেন, সেই মানুষগুলি কিন্তু এখনো টিকে আছেন। ওই প্রেতাত্মারা এই দেশের শাসনকাল থাকাকালীন, রাষ্ট্রীয় শাসনকালীন থাকাকালীন যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, প্রগতিশীল রাজনীতির পক্ষে তারা কখনই সমর্থন যোগাবে না। এদেশের মানুষের মুখে হাসি তারা দেখতে চায় না। ওনারা এখনো অন্ধকারে আছেন। ওই পাকিস্তান শাসক সরকার এখনো তারা চান প্রেতাত্মা হিসাবে আছে খালেদা জিয়া মসনদে বসতে চান। এটা তো আপনি দেখেছেন, যাতে কিন্তু সেভাবে প্রতিহত করছেন। যে আপনাকে ওই একই প্রশ্ন যে আমরা লক্ষ্য করছি যে বিরোধী দল সেই অর্থে সরকারের, ধন্যবাদ, সরকারের অবস্থান নড়াতে পারছে না। ধন্যবাদ আপনাকে। সরকারও বিরোধী দলকে কোনোভাবে, ধন্যবাদ আপনাকে, আস্থা দিতে পারছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না। হরতালের যে আবেদন এবং যে বৈশিষ্ট্য সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে, সেটা নাই। যে আগের দিনে যেভাবে হরতাল যে কারণে করা হইতো এবং যেভাবে করা হইতো সেই ক্যারেক্টারটাই কিন্তু একেবারে নষ্ট করে দিয়েছে ইদানিং এই সহিংসতার মধ্য দিয়ে। আর রাজনীতির যে গুণগত মান বা আদর্শ যেটা থাকার কথা ছিল সেটাও মেলান, সেটাও দুর্বল বলা চলে। অনেকেই আমার বলতে খুব কষ্ট লাগে এই কারণে যে যাদের রাজনীতি করার কথা তারা করে ব্যবসা, আর যারা ব্যবসা করার কথা তারা করে রাজনীতি।
এবং যারা চাকরি করার কথা তারা চাকরি ফেলে তারা রাজনীতির মানে দুয়ারে দুয়ারে ঘুরে ছবিটা দেখাবার জন্য। এই যে একটা গোলমাল অবস্থা হয়ে গেছে দেশে, এটার থেকে পরিত্রাণ যতক্ষণে না হবে, রাজনীতি যদি তার সঠিক দ্বারায় না আসে, রাজনীতি গুণগত মান যদি আর উন্নত না হয়, সুস্থ দ্বারায় রাজনীতি যদি এদেশে চর্চা না হয়, প্রত্যেকের করা লাগবে, প্রত্যেক দলে আছে কিন্তু সংখ্যা সকলেই না। আমরা সারা পৃথিবীতে দেখি যারাই রাজনীতি করে তারা এটি আদর্শ, একটা নর্মস মানে, রাজনীতির যে আদর্শগুলো মানে, কিন্তু বাংলাদেশে সেই মানার সংখ্যা খুব কম। এই কম বিদায় আজকের এই দুরবস্থার ভিতরে আমরা পড়েছি। আমরা যদি আমাদের উপমহাদেশে দূরে না যাই, মহাত্মা গান্ধীর কথা চিন্তা করি, আমরা যদি নেহরুর কথা চিন্তা করি, মৌলানা আবুল কালাম আজাদের কথা চিন্তা করি, অথবা আমাদের দেশেই যদি আমরা আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, এদের কথা যদি চিন্তা করতাম, তারা কিভাবে রাজনীতি করছে, কি তাদের মোটিভটা ছিল, কি তাদের উদ্দেশ্য ছিল, আইডিওলজি, সেইগুলো আমরা ফলো করি, যে রাজনীতি খাতায় যখন আমাদের নাম লেখেছি, তাহলে আজকের এই দুরবস্থায় পড়তে হইল না। আজকের এই দুরবস্থাটা একেবারে নিশ্চিতভাবে আনছে। কারণ আমি দেখছি যে বিএনপি বা তাদের জোটকে এই সরকার অনেকগুলো মিটিং করতে দিচ্ছে এবং মিটিংগুলো তারা সফলও করছে, যেভাবেই করুক এদেশে মিটিং, তাতে তাদের একটা আত্মবিশ্বাসও সৃষ্টি হয়েছিল যে দেশের জনগণের একটা অংশ তাদের সাথে আছে। কিন্তু এরপরে যখন দুই দলে মিটিং এক জায়গায় ডাকে, সেটা যেভাবে ইচ্ছাকৃতভাবে ডাকুক আর যেভাবে ডাকুক, একটা আগে ডাকছে একটা পরে ডাকছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ন্যাচারালি মানে আমাদের মানে এই সরকারের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে গেলে 144 জারি করে লাগে, একটা মিটিং করতে পারে না। একটা দুইটা মিটিং যদি না করতে পারে, সেই কারণে দেশে জ্বালাও পোড়াও রাজনীতি, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয় নাই। এতে বিএনপি একটা ডিসিশন, রং ডিসিশনে চলে গেছে। রং ডিসিশনে যাওয়ার ফলে হচ্ছে কি, এখন পেট্রোল বোমা দিয়ে নতুন আবিষ্কার করছে পেট্রোল বোমা। এখন গাড়ি চলে যাচ্ছে, বোমা মারছে, মানুষ মারা যাচ্ছে, ছেলেরা মারা যাচ্ছে, মেয়েরা মারা যাচ্ছে, কৃষক মারা যাচ্ছে। কি মনে করেন এই যে 2 মাস ধরে যে কর্মসূচি তারা করছে, মানুষ একটি মিটিং করতে না পারার কারণেই করছে না? এটা উদ্দেশ্য তাদের শুধু মিটিং, ওইটা তো অজুহাত। তাদের উদ্দেশ্য আছে এই সরকারকে যে কোনো ভাবে যাতে কাজ করতে না পারে এবং অর্থনীতি যাতে মানে আরো তারা কি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন চাইছেন না? অবশ্যই সেটা তো তাদের আছেই, সেটা তাদের একটা লক্ষ্য আছে, কিন্তু আপাতত অজুহাত তো তুলছে মিটিং করতে না দেওয়া। এখন সরকারের দায়িত্ব হচ্ছে সেটাকে আবার এই যে প্রশ্নটা করলেন, সরকারের দায়িত্ব আরেকজনে অরাজকতা করবে, খুন খারাপি করবে, মানুষ মারবে, পেট্রোল বোমা দিয়ে মানুষ মারছে, 116 জন ইতিমধ্যে মারা হয়ে গেছে। এই যে একটা টুম্পা, একটা ইউনিভার্সিটির ছাত্রী, আমি ছবিটা নিয়ে আসলে আপনি দেখলে যে কোনো মানুষেরই কান্নায় মানে চোখে বার হয়ে যাবে যে এদের জীবনটা কত মানে পীড়াদায়ক হচ্ছে যে এইভাবে পেট্রোল বোমা দিয়ে মারা। তা অন্য তো পথ ছিল, দেয়ার আর মাল্টিপল ওয়ে সরকারকে চাপ দেওয়ার জন্য, প্রেসার করার জন্য, ডেমনস্ট্রেশন করার জন্য অনেক ধরনের পদ্ধতি আছে, দিয়ে গভর্নমেন্টকে চাপে রাখা যায়। যে ধরনের ধরেন আপনার আমি অপোজিশনের অভিযোগ হচ্ছে তাদের মিটিং করতে দেওয়া হয় না, তারা গভর্নমেন্টের যখন দেখত এই জিনিসগুলো ব্যর্থ, তারা প্রতীকভাবে একটা বিক্ষোভ করতে পারতো, প্রতীক অনশন করতে পারতো এবং 2-3 দিন 4 দিন ধরে একটা অনশন করতে পারতো। তারপর তারা জনসভা আবার করার সুযোগ পাইতো এবং তারপর প্রসেশন করতে পারতো, আলাদাভাবে ডেমনস্ট্রেশন করতে পারতো, তারপর তারা প্রেসে জানাইতে পারতো এবং দেশে বিদেশে সমস্ত জায়গায় জানানো যায়। অনেক পদ্ধতি আছে, আমি মানুষ না মেরে বহু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করলে তাদের জনসমর্থন বাড়তো, বরঞ্চ এখন কমে গেছে। গভর্নমেন্টের শুধু আমি এটা পার্লামেন্টে বলেছি, সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আছে যে মানুষ মারার অভিযোগ, আমি সরকারকেই বলছি, সরকার আবার এইটা যদি বিরোধী দলের মতো বক্তৃতা দেয় তাহলে সরকারে চলবে না। যে এই কাজগুলো সব করতে আছে বিএনপি, বোমা মারতে আছে বিএনপি, পেট্রোল বোমা মারতে আছে বিএনপি, এটা করছে, সেটা করছে, ওইটা করছে, সেটা করছে, আর দায়িত্ব এড়িয়ে যাবে, সেটা সরকার যাওয়ার কোন সুযোগ নাই। সরকার যেহেতু শপথ নিয়েছে জান এবং মালের নিরাপত্তা দেবে, আমার লাইফের প্রপার্টি, লাইফ সিকিউরিটি, প্রপার্টি সিকিউরিটি, এস্টেট সিকিউরিটি, সব সরকার তো শপথ নিয়েছে যে আমি এটা দেব। এখন সরকার সেটা দিতে গেলে সরকারকে অবশ্যই সেই ধরনের দায়িত্ব পালন করতে হইবে। সরকার ওই অপোজিশনের মতো বক্তৃতা দিলাম আর মানুষ মরতে থাকবে। আজকের যে ব্যবসা বাণিজ্য দূর থেকে আমাদের এই কাভার্ড ভ্যানে জিনিসপত্র আনতে পারে না, আনা নেওয়া করতে পারে না, বাস রীতিমতো মানে বিশেষ করে হাইওয়ে রাস্তাগুলা ঠিকমতো চলে না। যতই বলুক গ্রামের যে আসা যাওয়া কম, বাসের যাতায়াত কম এবং ছোট ছোট শহরে সেখানে মানে এতটা মানে পরিচ্ছন্ন অবস্থা স্বাভাবিক নাই, যেটা ঢাকা শহরে অনেক কষ্ট করে রেখেছে। তাও আজকে শুনলাম অনেক জায়গায় পেট্রোল বোমা মারছে। তো এই জন্য সরকারকে
এই দায়িত্ব কঠিনভাবে নিতে হবে। সরকার এটা খুব হালকাভাবে নিলে চলবে না। সরকার জনগণের স্বার্থে যত কঠিন হওয়া লাগবে। যে যত কঠিনের মধ্যে বিরোধী দলের অভিযোগ যে সরকার বিনা বিচারে প্রচুর রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করছে। না, বিনা বিচারে হত্যাকে আমরা সমর্থন করি না। সরকার তো আইনের মাধ্যমে, আপনি তো বলছেন যে সরকারকে অনেক কঠোর অর্থ মানে কি? কঠোর অর্থ মানে আইনের মাধ্যমে সে মানে নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজন হলে যে কোনো পদ্ধতি ব্যবহার করা লাগে। আইন নেই, সরকার তো অবশ্যই আইন আছে, সরকারের অনেকগুলো আইন পাস করা আছে, প্রয়োজন হলে আইন পাস করে নিতে পারে। সরকার তো দায়িত্ব যানবাহনের নিরাপত্তা দিবে। বলে মনে হয় সরকার কেন করে না সেটা তো আমরাও প্রশ্ন করেছি বারবার পার্লামেন্টে, যে সরকারকে সেটা করতে হবে। কারণ করতে পারলে তো মানুষ এক সময় এখন বিএনপির উপর মনে করেন মানুষ, সাধারণ মানুষ। আপনার কি মনে হয় কেন সরকার পাচ্ছে না, যার 3/4 আসন সংসদে বিরোধী দল তার অংশীদার, আপনাদের মতো যারা স্বতন্ত্র আছেন তারা মোটামুটি ভাবে সরকারকে অনেক বিষয় সমর্থন দিচ্ছেন? যখন মনে করি মানে সমর্থন দেই, তাহলে পাচ্ছে না কেন সরকার? সরকার পারছে না কেন সেটা তো সরকারকে জিজ্ঞেস করলে আপনি ভালো করে জানতে পারবেন। আমরা যেটা সরকারকে জিজ্ঞেস করি আবার বলি, সেটা হলো যে বিরোধী দল যখন এই খারাপ কাজগুলো করতে আছে, ধ্বংসাত্মক কাজ, নৈরাজ্য এবং মানে অ্যানার্কিজম যেটাকে বলি, টেরোরিজম করতে আছে, যার ফলে সাধারণ মানুষ বিরোধী দলের উপর থেকে আস্থা কিন্তু হ্রাস পাচ্ছে। সরকার যদি পদ্ধতিগতভাবে হোক, সে আইনের প্রয়োগের মাধ্যমে হোক, দ্রুত বিচারের মাধ্যমে হোক, অথবা যে কোনো অন্য পদ্ধতি আলোচনা বা ডিপ্লোমেট যে কোনো পদ্ধতি আলোচনা করে বা যে কোনো পদ্ধতি গ্রহণ করে সরকার কিরকম করবে সেটা সরকার ভালো করে জানে। ইতিমধ্যে কূটনীতিকরা সবার সাথে আলোচনা করেছে এবং 16 দেশের কূটনীতিক, তার মানে মানে উন্নত বিশ্বের অনেক কূটনীতিকরাই বিএনপি নেত্রীর সাথে কথা বলেছে এবং আওয়ামী লীগের নেত্রীর সাথে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছে। সেখান থেকে তারা মেসেজ পেয়ে গেছে যে কি করা দরকার। সবার এক কথা, আগে সহিংসতা বন্ধ করো। আগে সহিংসতা যদি থামায়, নৈরাজ্য যদি থামায়, ডিপ্লোমেটরা তো তাদের কথা না, আমাদেরও কথা। ডিপ্লোমেটরা তো আলোচনার কথাও বলছেন, আলোচনার কথা বলছে পরে, এবং আমরা না বলছি এক লাইনে যদি বলে থাকে সেটার সাথে আমি এক লাইনে বলে নেয়। আমি যেটা মনে করি, আমরা পার্লামেন্টে সেটা বলেছি যে সহিংসতা বন্ধ করুক, এবং বন্ধ করলে আলোচনার দ্বার খুলবে। আলোচনার দ্বার খুললে আলোচনা হবে যাতে আগামী ইলেকশনটা ফ্রি ফেয়ার হয়। বিরোধী দল তো সেটাই চায় এবং সেটা তো অবশ্যই হইতে হইবে। আমরাও মনে করি যে এটিও বলছেন আপনারা যে সকল পক্ষকে সহিংসতা বন্ধ করতে হবে। সকল পক্ষ তো এখন তো করে এক দলে। যেহেতু ডিপ্লোমেটদের কথা বললেন, বিদেশি রাষ্ট্রদূতদের কথা বললেন, তারা যে ভাষায় বলেছেন আমি সেটা বললাম না, তাদের লাস্ট ভাষাটা কিন্তু আগে যেরকম ছিল এখন কিন্তু এক মিনিট আগে যেরকম ছিল সেরকম নাই। তারা এখন বুঝে গেছে যে আগে সহিংসতা বন্ধ আছে। আপনি শর্ত দিয়ে এক এক গণমাধ্যম এক এক ভাবে এটিকে যার প্রয়োজনে যেটুকু অংশ তুলে নেয় সেটি। সহিংসতা যদি বন্ধ না হয় এইটা একটা ব্যাড প্রেসিডেন্স হইবে, একটা ব্যাড প্রেসিডেন্স হইবে, সেটা খুব খারাপ হইবে দেশের জন্য। সাজেশন দিবে, এটি স্বাভাবিক। ওনারা ওনাদের নৈতিকতার মধ্য থেকে এই সাজেশনটা দিয়েছেন যে সহিংসতা যে করছেন, কারা করছেন এটা পরিষ্কার হয়ে গিয়েছেন এখন। যার কারণে বেগম খালেদা জিয়াকে বলেছেন যে সহিংসতা পরিত্যাগ করে, আবার কেউ কেউ বলেছেন জামাতকে ছেড়ে দিয়ে তাদেরকে রাজনৈতিক দিক নির্দেশনা নিতে হবে। আলোচনার কথাও বলেছেন। আলোচনাটা হ্যাঁ, দেশের নাগরিক হিসাবে সরকারের নৈতিক দায়িত্ব রয়েছে সর্বক্ষেত্রে আলোচনা করা। কিন্তু আমার প্রশ্ন হলো, নির্বাচনে যারা অংশগ্রহণ করেন নাই, যারা নির্বাচনে আসেন নাই, যারা নির্বাচনকে বয়কট করেছেন, যারা নির্বাচনকে প্রতিহত করার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করার পরিকল্পনা করে স্কুল পর্যন্ত জ্বালিয়ে দিয়েছেন, মানুষ খুন করেছেন, ড্রাইভার খুন করেছেন, শিশু খুন করেছেন, তাদের সাথে কিসের আলোচনা করতে হবে? আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক ভাবে ছাড়া আমি বলছি আপনি সব বাদ দেন। বিএনপি এবং তার মিত্ররা এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে, ভালো নির্বাচন, খারাপ নির্বাচন, যেভাবে আমরা বলি না কেন, একেবারে মিনিমাম ভোট বললে বিএনপির 30% ভোট আছে। আপনি এই 30% সমর্থক বা 30% ভোটার বা 30% মানুষকে বাদ দিয়ে রাষ্ট্র চালাতে পারবেন কিনা আমার প্রশ্ন হচ্ছে। আমরা কাউকে বাদ দিতে চাই না, আমরা শুধু মানুষকে সচেতন করতে চাই, এদেশের জনগণকে বুঝাতে চাই যে সহিংসতাকারীর সাথে সম্পর্ক রেখে এদেশ ভালো চলা যাবে না। আজকে মানুষ বুঝতে পেরেছেন বিদায়ী আজকে দেখুন নিজ দলের বিএনপি নেতাকর্মীরাও বেগম খালেদা জিয়ার কথা কিন্তু শুনছেন না। খালেদা জিয়া অসভ্যপনা করবেন, সেই জন্য যে সকল দেশের নাগরিক বিএনপি পক্ষে যারা ভোট দিয়েছেন এখন তার অসভ্যপনাকে সমর্থন করবেন,
বিষয়টা কিন্তু এমন হাউ নয়। ডু নো যে তারা হয়তো মিটিং মিছিলে যাচ্ছেন না, ভোট দেওয়ার সময় যে না, ভোট আপনাকে দিবে তার তো কোনো গ্যারান্টি নেই, না, ভোট যে ওনাকেই দিবেন না ভোট যে দিবে না আলাদা জিনিস। না না ফরাজি ভাই, ভোট যে দিবে না ভোটের তাও প্রসঙ্গ যে- আলাদা, তাও যে আপনি নিশ্চিত করে বলতে পারেন তা তো নয়। এদেশে ভোটের প্রসঙ্গ আলাদা, কিন্তু- এদেশে মুসলিম লীগ ছিল, পপুলার দল ছিল, নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সেই একই কথা তো আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হতে আওয়ামী পারে। লীগ তো সে পর্যায়ে যায়নি। হতে পারে, আমি আওয়ামী বলছি। লীগ না। বিরোধী দলের ছিল। প্লিজ আমি একটু বলি, আওয়ামী লীগ বারবার বিরোধী দল করে এসেছেন। আওয়ামী লীগ তো জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দেশ ধ্বংস করে দাও, ওই অবরোধ করো, হরতাল করো, পরীক্ষা বন্ধ করে দাও, এই রাজনীতি করেন না। খালেদা জিয়া তো একটি হিসাব দিয়েছেন যে আপনাদের হরতালের কারণে এর আগে কতদিন পরীক্ষা আমার হয়েছে? হরতাল ছিল কি? দু মাস হরতাল না, না, হয়েছে। আমার হরতাল না, না, ছিল। সেই হরতাল আর এটা আমাদের এটা হরতালটা তো দেখতে হবে। আমার হরতালটা হলো আগে- আপনার নৈতিক দাবি প্রতিষ্ঠিত করার জন্য, এদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশা পূরণের জন্য। সেটা তো আপনি বলছেন, কিন্তু তিনিও মনে করেন তো তারটাও না, জনগণ সেই জন্য আমি বলি, আপনারা যারা বুদ্ধিজীবী, আপনারা যারা আমরা- সাংবাদিক, আপনারা যারা এদেশের এই বাস্তবতা তুলে ধরতে চান, বা আমি মনে করি যে আপনারা যারা বিবেকবান, আত্মসংযম নিয়ে চলেন, আপনাদেরকে আরো স্পষ্ট হওয়া উচিত। কারণ আপনারা কেন সত্যি কথা বলছেন না? বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়া দুইজনের রাজনীতিকে আপনারা এক টেবিলে নিয়ে আসতে চান কেন? রাজনৈতিক চরিত্র বিশ্লেষণ করতে হবে, যে বেগম খালেদা জিয়া কি করতে চান, কি করছেন, তা নিয়ে আমাদের কথা বলতে হবে। সেটা কি বিশ্লেষণ হচ্ছে না? এই টেবিলে যে না, প্রতিদিন কথা বলছে অশোক কুমার, যে আপনি করছেন, উনি ওনার মতো করে আমি করছেন, আপনাকে বলছি, আরেকজন আপনার মাধ্যমে আমি বুদ্ধিজীবীদেরকে বলছি, যারা নাকি মানুষ খুন করার পরও বলেন যে আলোচনা দরকার, ইয়েস আলোচনা দরকার। কার সাথে আলোচনা হবে? যিনি আমার পরীক্ষা বন্ধ করে দেন, উনি পরীক্ষা বন্ধ করুক, পরীক্ষা চালু করুক। তাদেরকে টেররও বলেন, টেররিস্টদের সাথে আলোচনা হয় না। আমি বোঝারই নিলাম তারা টেররিস্ট, তাদের সাথে আলোচনা হয় না। সেই রাজনৈতিক সমাধান নয়, টেররিস্টদের সাথে আলোচনা হবে, সারেন্ডার। ওনারা সারেন্ডার করবেন, ওনাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্ব সরকারের হবে। দিস ইজ দ্য সিস্টেম, দিস ইজ দ্য রুলস। আমি একটা কথা বলি, প্লিজ, আমি আপনাকে সেটা বলতে চাই। আপনি নিজেই বলুন যে যারা রাষ্ট্র পরিচালনা করে ব্যর্থ হয়েছেন, শুধু ব্যর্থ নয়, স্পষ্ট ব্যর্থতার পরিচয় দিয়ে যারা এদেশের মানুষকে অন্ধকারে দিয়েছেন, তাদের সাথে রাজনৈতিক আলোচনা হ্যাঁ করতে আপত্তি নেই, আলোচনা হবে। কিন্তু সেই আলোচনা কি এই বোমা মারা বন্ধ করার জন্য আলোচনা? তাহলে বোমা মারা বন্ধ করেন আপনারা। বোমা বন্ধ হবে, বোমা বন্ধ হচ্ছে না হওয়া তো। যাবে কোথায়? কবে হবে? হবে। আপনি দেখেন যে বঙ্গবন্ধুর খুনিরা পালাতে পারে নাই, 21 বছর পরেও কিন্তু তাদের হত্যাকারীদের চিহ্নিত করে বিচার হয়েছে। বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় এতিমদের টাকা চুরি করেছে, তারই প্রেতাত্মারা তার বিরুদ্ধে মামলা দিয়েছেন, সেই মামলা কিন্তু চলছে। তার ছেলেরা অন্যায় করেছে, আপনারা তো বিচার তো কোনোটা করতে পারছেন না, আমাদের বরং শত শত নেতা কর্মীকে হত্যা করেছেন, সেই হত্যাকাণ্ডেরও বিচার হবে। আমার দেশের এই সভ্য নাগরিকদেরকে যারা হত্যা করেছে, কি বিচার করবেন আপনারা? হবে। আপনারা তো গ্রেফতার করারই সাহস দেখাতে পাচ্ছেন না। আপনি আমাকে উস্কানি দিলেই তো আমি মোটেই গ্রেফতার করবো উস্কানি না। দিচ্ছি না। আমরা- আদালতের নির্দেশ, আদালত ওয়ারেন্ট ইস্যু করেছে, নির্বাহী বিভাগের আদেশ ছাড়া সেই ওয়ারেন্ট কেন থানায় পৌঁছায় না? আমি শুধু জুলুর ভাই একটা এটি কথা বিশ্বাসযোগ্য? বলবো। আপনি বলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রতিহিংসা রাজনীতি করেন না, উনি অনভিপ্রেত কোনো রাজনৈতিক চিন্তা চেতনা করেন না, উনি এদেশের কল্যাণার্থে যা করা দরকার তাই করছেন। ওয়েট এন্ড সি। আচ্ছা, আমি একটু এই ব্যাপারে একটু অ্যাড করি। ওয়েট এন্ড সি। যে ব্যাপার হচ্ছে, আসলে সবাই একটা অধিকার নিয়েই তো কথা চলছে, গণতন্ত্র। এখন অধিকারের প্রশ্ন যে নিয়ে হরতাল বা অবরোধ ডাকতে পারে, কিন্তু আর একজন যারা মানে না, তাকে আপনি মারবেন কিভাবে, কোন অধিকারে? তার মানবাধিকার নাই বাঁচার, তার মৌলিক অধিকার নাই তার চলার, ওনাকে ক্ষমতা দেওয়ার জন্য। হ্যাঁ, সুতরাং এইটা তো খুব রাজনীতির ভিতর, সংজ্ঞার ভিতর পড়ে না, এবং কোন সংবিধানেও পড়ে না, গণতন্ত্র পড়ে না। এখন আমাদের যে অবস্থায় এসে গেছে, এই সিদ্ধান্তটা তারা যেভাবেই নিয়ে থাক না কেন, একটা ন্যায় ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তাদেরকে আগে এই সহিংসতা পরিহার করতে হইবে। সহিংসতা, গণতন্ত্র গণতন্ত্র আর সহিংসতা পাশাপাশি আপনি চালাইতে পারবেন না, এক জায়গায় থাকে না। যেখানে গণতন্ত্র থাকে সেখানে মানবাধিকার থাকে, সেখানে মৌলিক অধিকার থাকে, সেখানে মানবতা থাকে, সেখানে মনুষ্যত্ব থাকে, সেখানে বিবেক থাকে, সেখানে জনস্বার্থ থাকে, সেখানে দেশপ্রেম থাকে, সেখানে মানুষের কল্যাণ থাকে। আর যেখানে সহিংসতা থাকে সেখানে থাকে শুধু ধ্বংস, বিভীষিকা, আগুন। এখন আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হইবে যে আপনি কি গণতন্ত্র চান কিনা। আচ্ছা, সুতরাং আজকের আমি মনে করি যারা বিরোধী এই ধ্বংসাত্মক কার্য চালাচ্ছে, সবাই আমাদের এক আওয়াজ দেওয়া উচিত।
কি সুশীল সমাজ, কি সাংবাদিক, কি মিডিয়া কর্মী, কি শিক্ষাবিদ, কি রাজনীতিবিদ, কি বিরোধী দল, কি স্বতন্ত্র, সকলের এক আওয়াজ যে না, এই সহিংসতা, এই পেট্রোল বোমা মারা বন্ধ করুন। আপনি এটা বন্ধ করার পরে যদি 2 মাসে, 1 মাসে, 3 মাসে আপনাদের কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে না দেয়, অবশ্যই তখন আমরা প্রতিবাদ করব এবং আলোচনাও হবে। অবশ্যই আলোচনা করবে, তখন আলোচনার পক্ষে তখনই আমরা কথা বলবো, নির্বাচনের জন্য কথা বলবো। আপনাকে আমি প্রশ্ন করি, তাহলে 5ই জানুয়ারি নির্বাচনের পরে নির্বাচন তো অবশ্যই গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার ছিল, সংবিধানের জন্য দরকার ছিল। আমি সেটা নিয়ে বিরোধ করছি না, কিন্তু নির্বাচনটি তো প্রশ্নবিদ্ধ নির্বাচন না, প্রশ্নবিদ্ধ হয়েছে অনেক সিটে দাঁড়ায় নাই ক্যান্ডিডেট, সেই জন্য এটা একটা নৈতিক দুর্বলতা রয়েছে। টোটাল ইলেকশন প্রশ্নবিদ্ধ আপনি বলতে পারেন না, যে এটি সাংবিধানিকভাবে বৈধ, নৈতিকভাবে দুর্বল, নৈতিকভাবে অনেক দুর্বলতা রয়েছে। এবং তখন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন এটি নিয়ম রক্ষা নির্বাচন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা নির্বাচন। আমি বলছি, আমি শেষ করে আপনি বলতে, 1 বছর যাবত তারা নির্বাচন বয়কট করেছে, ছিল না, স্বাভাবিক ছিল, এবং তারাও বলছিলেন বারবার যে পরের নির্বাচন নিয়ে আমরা আলোচনা করব, পরের নির্বাচন নিয়ে আলোচনা করবে। সরকার তো করেন, অবশ্যই করবে, কেন পরের নির্বাচন 2019 সালে নির্বাচন হবে, এর আগে রাজনীতি মাঠে বাসায় কি বললো ওটা বড় কথা না। ওই 1 বছর তো আপনি বলেননি যে সরকারকে যে না ঠিক আছে এটা আলোচনা করা উচিত। আপনি সেই কারণেই একটা সহিংসতা করে মানুষ মেরে ফেলবেন, আপনি যেখানে সেখানে মানুষ মারবেন, পরীক্ষা বন্ধ করে দেবেন, শিশুদের মারবেন, আজকে স্কুলে লেখাপড়া বন্ধ করে দেবেন 1-2 বছরের জন্য। এত অধৈর্য হলে তো রাজনীতি করা যায় না। পৃথিবীর নেলসন ম্যান্ডেলা এত বছর জেলে রইলেন কেন? যুগের পর যুগ বঙ্গবন্ধু এত জেল খাটলেন কেন? এত অস্থির হইয়া রাজনীতি করা যায় না। যারা বিএনপিকে যারা পরামর্শ দেয়, তারা আত্মঘাতীর সিদ্ধান্ত করতে আছে, তারা ভুল সিদ্ধান্ত দিতে আছে। বরঞ্চ একজন মানুষকে তো মারার অধিকার কারো নাই, আপনি একজন মানুষকে মারতে পারেন না। আবার সরকারেরও একজন নাগরিককে নিরাপত্তা দিতে পারবো না, এটা বলে আত্মপ্রসাদ লাভ করার সরকারের কোন সুযোগ নাই। সরকার সেই গ্রান্টি দিতে হবে, সরকার সেই পদে থাকতেই হবে। সরকার যদি না দিতে পারে, এখন যেমন বিএনপি জনসমর্থন হারাচ্ছে, বিএনপি এখন আর পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে, সমস্যা। সরকার যদি না করতে পারে, একসময় সরকারের উপরে জনগণের আস্থা কমে যাবে। সরকারকেও তো এটা জনগণের স্বার্থ দেখা লাগবে। জনগণের কাছে কবে মনে হবে যে সরকার, আমি তো সরকারকে তো আমরা চাপ দিচ্ছি, পার্লামেন্টে আমরা চলে অতি দ্রুত এই অবস্থা যদি চলে, এবার চলতে পারে না। আমরা সরকারকে চাই যে অতি দ্রুত দেশের স্বাভাবিক অবস্থা সম্পূর্ণভাবে ফিরিয়ে আনতে হবে। অত দ্রুত মানতে বলতেই পারেন 2-1 মাসের ভিতরে। আমরা এটা চাই, সরকারকে সেই পরিবেশ ফিরিয়ে দিতে হবে। যদি সরকার সেটা না পারে, সরকারের বিপক্ষে, তাহলে আমরা পার্লামেন্টে আরো জোরালো ভাবে কথা বলবো। যদি প্রয়োজন হলে ওয়াকআউট করবো, প্রয়োজন হলে আরো যা কথা বলা লাগে আমরা বলেছি যে আপনারা বিরোধী দলের মতো বক্তব্য দিলে চলবে না। ইউ আর নো মোর ইন দ্য অপোজিশন, ইউ আর নাও সিটিং অন দ্য চেয়ার। চেয়ারে যখন বসেন, দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, জনস্বার্থ রক্ষা করতে হইবে, জনগণের স্বার্থে কাজ করতে হইবে, এটা সরকার করতে হইবে। এখন ব্যাপার হচ্ছে আপনারা যে ইস্যুটা নিয়ে আনতে পারেন, সেটা আনতে পারেন সকলে, যে আপনারা এটা বন্ধ করেন। আপনারা যেটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন মানুষকে মারার, এটা একেবারে বন্ধ করেন। দেখেন 2 মাস পরে সরকার আলোচনায় আসে কিনা। অবশ্যই সরকার আলোচনা করবে, তখন যদি না করেছেন আপনি আলোচনা করেন, সেটা তো তখন তার এই প্রসঙ্গ ছিল না। এখন যেহেতু এই প্রসঙ্গ এসে গেছে, এই মারার প্রসঙ্গটা বন্ধ করে দিলে তখন দেশ বিদেশ সকলের সাথে সকলের মতামত ব্যক্ত হইবে যে না, আগামী নির্বাচন নিয়ে আলোচনা তার কিছু না। আপনি যখন বার্ন ইউনিটের কথা বলেন, ওনারা বলছেন আপনি একটু পঙ্গু হাসপাতালও যান, সেখানেও দেখেন কি হচ্ছে। না, বার্ন ইউনিটের সাথে আপনি বার্ন ইউনিটের অবস্থা আপনি কি দুর্বিষহ, আপনি নিজে নিশ্চয়ই দেখলে আপনি আর দ্বিতীয়বার আর কিছু প্রশ্ন করবেন না যে এইভাবে মানুষকে পুড়ে মারা, এটা রাজনীতি ক্ষমতায় গিয়েও কিছু লাভ হবে না। আপনি প্রাইম মিনিস্টার হইলেও লাভ নাই যদি এদেশে মানুষকে ওইভাবে পুড়ে মারেন। আপনি যে কথাগুলি বলেছেন, আপনার চেয়ারে বসে এটা এই প্রশ্নের উত্তর জানাই স্বাভাবিক, কিন্তু আমি তো জানতে চাইবো, এবং আপনারা জানাটাই স্বাভাবিক, এবং জানতে চাওয়াটাই আপনার উত্তম একটা কর্ম। এবং আমাকে এখন হয়তো অনেক কম কথা বলতে হতো যদি আপনাদের দুজনের সুর মোটামুটি কাছাকাছি না থাকতো। তাই আমি সত্যের পথে তো সকলেই, তাই না? 2 রকমের সুর থাকলে এখানে আমি তো সরকারের উপর এখনো প্রেসার দিই, এখনো বলি সরকারকে এটা থামাইতে হইবে। না, বিরোধী দলকে বলি সরকারকে থামাতে হবে। বিরোধী দল বলতে বুঝাইছি আমি বিএনপি এটা কালকে একটা ডিক্লারেশন করিয়ে দিক বেগম জিয়া, যে আমি এই কথাটা শেষ এক লাইনে আপনি একটু বলবেন। নজরুল ইসলাম বাবু বিএনপি যখন ক্ষমতা ছিল সেই সময় তার অনেক অভিযোগ করেছে,
অনেকগুলো অভিযোগ এনেছেন তিনি, জি। এবং সেই সময় কিন্তু আপনি বিএনপি দলীয় সংসদ সদস্য ছিলেন, আমি ওই আগে ছিলেন হ্যাঁ, সেই ছিলাম, সময়টা ছিলাম। আপনি কিন্তু মানে সেই দায় কতটা নেবেন বা অভিযোগগুলো কতটা ঠিক একলাই না, এক লাইনে না, আমি এক লাইনে বলতে চাই, আমি সব সময়, আপনি জানেন, আমি স্বচ্ছ রাজনীতির বিশ্বাস করি, আমি গণতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, আমি এবং ট্রান্সপারেন্ট পলিটিক্স বিশ্বাস করি, দুর্নীতি, অসৎ, সন্ত্রাসের বিপক্ষে আমি ব্যক্তিগতভাবে এবং আমার রাজনীতি কর্মকাণ্ডে। তারপর আমি 2টা ইলেকশন করেছি, দুইটা স্বতন্ত্র, সুতরাং ওই দায়িত্বের সাথে তো আর আমার প্রশ্নই আসে না। আর আমি সেটা মানে ব্যাখ্যা বিশ্লেষণ আমি বহুবার করেছি যে না, কিন্তু তখন তো আপনি বিএনপির সঙ্গে না, ছিলেন। ছিলাম। আমি বলছি যে সেই দায়গুলো আপনি মানেন কিনা বা না, সেই অভিযোগগুলো দায় মানেন নেবেন না কিনা? দেখে তো উনি দায়িত্ব নেব না বলেই তো আমি স্বতন্ত্র, আমি তো তারপরও বললাম স্বতন্ত্র, তখন তো ছেড়ে তারপরও স্বতন্ত্র, না, আমি তো এখন পর ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করার পরে এখন তো দায়িত্বের আমার প্রশ্নই আসে না। তখনকার দায়িত্ব আমি তো নেবেন কিনা? তখনকার ভাই, অন্যায় করছে, অন্যায় করার জন্য তো তারা তখন তো আপনি নিজেরাই ছিলেন। অনুতপ্ত, যারা অন্যায় করে তারা তো সেটা স্বীকার করতে চায় না। আমাদের দেশে ক্যারেক্টার হইলো যে যে ভুল করে ভুল স্বীকার করে না, আর অন্যায় করলে অন্যায় স্বীকার করে না, এটা তো আমাদের একটা দেশের আমি ক্যারেক্টার। আসলে ফরাজি ভাইকে খুব শ্রদ্ধা করি এই কারণে যে উনি যখন বুঝেছেন যে বিএনপি আসলে জনগণের পক্ষের কোনো দল নয়, নৈতিকতা বিবর্জিত একটা দল, এই দল একটা বিজনেস ক্লাবের মতো, দেশ ধ্বংসযোগ্য হয়ে যাক তাতে কোনো যায় আসে না, আমরা গোলাপের মতো থাকতে চাই, এই দলের সংখ্যা হলো বিএনপি। সেটাই উনি যখন বুঝতে পেরেছেন তখন কিন্তু উনি স্বতন্ত্র, সেটি ক্ষমতায় থাকাকালে বুঝলে মানুষ অনেক ভালো। হ্যাঁ, পরের বার এসে উনি বিএনপি রাজনীতি করেছেন। আমার পায়ে যখন ক্ষমতায় ডান্ডা যখন বেরিয়ে ছিল বিএনপি, আমি যখন স্বতন্ত্র করছি, 2008 আপনি স্বতন্ত্র স্বতন্ত্র করেছেন। হ্যাঁ, স্বতন্ত্র করেছেন। স্বতন্ত্র তার আগে তো আপনি করেন। আমি তো একবারই করছিলাম, আর তো কোনো সময় তাই না, এটা বুঝিও না। আমি দিচ্ছি, যখন বঙ্গবন্ধু কন্যাকে গ্রেনেড হামলা করা হয়, যখন আমরা গ্রেনেড হামলা আহত হয়ে এই চিকিৎসাধীন হয়ে যাই, যখন আমাদের পায়ে ডান্ডা বেরি, তখন কিন্তু ফরাজি ভাই ওই দলকে থুতু মেরে চলে এসেছেন, স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন। সেই জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। উনি ওনার চরিত্রের এবং কথার সাথে কিন্তু ওনার মিল রেখেছেন। এরকম বিএনপি ছেড়ে সবাই চলে আসতে পারে, সেই কারণে আমি বলছি যে একদিন এই বিএনপি, বড় গুণ হচ্ছে উনি একজন পরিশ্রমী পার্লামেন্টারিয়ান। না, আমি তো ব্যক্তিগতভাবে ওই একবার ছাড়া আর 5 বারে তো আমার পার্সোনাল ইমেজে আমি আপনার প্রশংসা লয়ে গেছে, আমার তো 2 বার যিনি নেছেন প্রশংসা করলাম। তিনি কিন্তু এখন যুদ্ধ অপরাধী মামলায় আজীবন সাজাপ্রাপ্ত। এই যে আমি বলতে চাই যে বিষয়টি, যে উনি কিন্তু আমি আমার একটা লজিক দিচ্ছি আপনাকে। আমি যে বলেছি যে মুসলিম লীগের রূপান্তর হবে বিএনপি, যখন ফরাজি ভাইদের মতো বিবেকবান মানুষগুলো বিএনপি ছেড়ে চলে আসবে, তখন এই বিএনপি সর্বশান্ত হবে, ওই মুসলিম লীগের রূপান্তর হবে। কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল, যে দলটি মানুষের, বিএনপি মুসলিম লীগে রূপান্তরিত হলো, আওয়ামী লীগের যে সমালোচক বা আওয়ামী লীগের আওয়ামী লীগের বিরুদ্ধে তো সমালোচক রেডি, বা আওয়ামী লীগের শাসন আমলের যে দুর্বলতা, সেগুলোর যারা সমালোচক, তারা তো নিশ্চয়ই হারিয়ে যাবে না। আমি বলি আওয়ামী লীগের সমালোচক কারা? এই মান্না ভাইদের মতো, ডক্টর কামাল হোসেনদের মতো অনেক পপুলার লোক, আওয়ামী লীগের লোক। না, আমি বলি ওরা আওয়ামী লীগের লোক না, ওরা ওরা আওয়ামী লীগের লোক। মাহমুদুর রহমান এখন পর্যন্ত আওয়ামী লীগের সদস্য। আমি বলি বাংলাদেশের সবাই আসলে আওয়ামী লীগের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। উনি আওয়ামী লীগ থেকে যারা বুদ্ধিজীবী সাজেন, কেউ সাধু সাজেন, কেউ পণ্ডিত সাজেন, কেউ আবার কি বলে বুদ্ধি সরবরাহ করেন, এই ধরনের মানুষগুলোর চেহারা কিন্তু আজকে জনগণ বুঝে ফেলেছে। সেই কারণেই আমি বলছি বিএনপি এখন মুখোশ খুলে গিয়েছে, যার কারণে বেগম খালেদা জিয়া বাড়ি ছেড়ে অফিসে এসে কোন রকম নিজের ইজ্জত সম্মান রক্ষা করার জন্য এখন কি অবস্থায় আছেন এটা আপনি জানেন। দেশের মানুষ বুঝে ফেলেছেন যেই প্রধানমন্ত্রী। কিন্তু মিস্টার বাবু, অনেকে আশঙ্কা করেন, রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষকদের, যে বিএনপিকে যদি এভাবে মার্জিনালাইজ করে ফেলা হয় বা বিএনপি যদি নিঃশেষিত হয়ে যায়, মুসলিম লীগে পরিণত হয়, বিএনপির যে সমর্থক গোষ্ঠী আছে তারা না আবার শেষ পর্যন্ত গিয়ে, পৃথিবীর অনেক দেশের উদাহরণ রয়েছে, একটা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীর সঙ্গে তারা সম্পর্কিত হয়ে যায়, সেটি দেশের জন্য আরো বড় বিপদ। আমি আপনাকে এবং আওয়ামী লীগের জন্য সেটি আপাতত সুবিধা দিল, একটা সময় গিয়ে বড় বিপদ আমি আওয়ামী লীগের জন্য বলছি। উগ্র জঙ্গিবাদ এই শব্দটি আজকে বিএনপিতে জড়িয়েছে, আপনি বুঝতে পেরেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু জঙ্গিদের আস্তানা বাংলাদেশে কখনোই হবে না। আর জঙ্গিবাদ আর জঙ্গিদের নেতৃত্ব, আপনারাই তো বলছেন জঙ্গিতে ছেয়ে গেছে বাংলাদেশ। আমি কি বলছি, আমি জাস্ট 1 মিনিট। এই জঙ্গিবাদদেরকে প্রতিহত করার জন্য বঙ্গবন্ধুর কন্যা এবং তার সরকার যথেষ্ট। কি কারণে যথেষ্ট আমি আপনাকে বলি। বিএনপিকে আমি কি বলবো, আমি বিএনপিকে আমি বলবো নো কমন সেন্স। আপনি দেখেন
যখন সরকারে ছিল বিরোধী দলীয় নেতা ছিলেন জননেত্রী শেখ হাসিনা, ওদের টার্গেট হলো জননেত্রী শেখ হাসিনা হলো বাংলাদেশের এমন এক জায়গায় তাকে হত্যা করতে হবে, নয়তো ওদের ক্ষমতা থাকে না, জনগণ তাদের পক্ষে থাকে না। তার ফল তো বিএনপি ভোগ করেছে। আপনি দেখেন যে তাকে গ্রেনেড হামলা করে তাকে মৃত্যুবরণ করার জন্য ফল বিএনপি বোমা ভোগ হামলা করেছে। ভোগ করেছেন না। হ্যাঁ। এখন আবার বঙ্গবন্ধুর কন্যাকে রাষ্ট্রীয়ভাবে পরাস্ত করার জন্য যে পেট্রোল বোমা ছুটছেন, এর জন্য তাদের ফল ভোগ করতে হবে, এর জন্য সময়ের দরকার। প্রশ্ন হচ্ছে যে বিএনপি খারাপ করছে, আপনি ভালো কি করছেন সেটি বলেন। আমরা কি খারাপটা করছি? আমি আপনাকেই বলি, বাংলাদেশে সুশাসন কায়েমের লক্ষ্যে এই দেশটাকে যে জায়গায় রেখে গিয়েছেন আওয়ামী লীগের মতো একটি দল যারা সবসময় বিশেষ করে কথা যদি বলেন, প্রধানমন্ত্রীর একটি স্লোগান একটা সময় তিনি ভোটের অধিকার ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি, এটি তার মূল স্লোগান ছিল। আজকেও আমি সেই ভোটের অধিকার কেন বাংলাদেশে প্রশ্নবিদ্ধ হবে? প্রশ্নবিদ্ধ হচ্ছে এই কারণে, যারা এই বেগম খালেদা জিয়ার মতো নেত্রী, তারা যখন বুঝে উঠতে পারেন দেশের জনগণ থেকে তারা এখন আলাদা হয়ে গেছে, তখন তারা নির্বাচনে যান না। নির্বাচনে যদি না যান তাহলে বঙ্গবন্ধুর কন্যার, আওয়ামী লীগের আমার বাবু, আপনি ভবিষ্যতে আপনার রাজনৈতিক জীবন অনেক লম্বা, আমি বলছি, আপনি এখন স্টিল ইয়াং। আপনার কাছে আমার প্রশ্ন, যে বিএনপি নির্বাচনে যায়নি খারাপ বলতে, বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল আছে 43টি, 43টি, মাত্র 6টি রাজনৈতিক দল নির্বাচন করলো, বাকি সবাই তো করলো না। এমনকি আওয়ামী ঘরানার রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, আওয়ামী লীগের সঙ্গে মিত্র বলে যারা পরিচিত, তারাও কেন নির্বাচনে গেল? আমার জানায় ভুল থাকতে পারে, আমি শুধু জানতে চাই এই 43টি দলের মধ্যে কোন দলটি কোন সংসদে কতটি আসন নিয়ে নির্বাচনে জয়লাভ করেছে? আপনারা যাদেরকে মিত্র দেখাচ্ছেন 14 দল মহাজোট বলছেন, বা তাদের আপনি তো জানেন যে তারা বিরোধী জোট তাদের কি আছে? আপনাদের করেছেন, তারা তো খালেদা জিয়ার বেনিফিশিয়ারি গ্রুপ, তারা নির্বাচনে যাননি। কেন যাননি? আওয়ামী লীগের সঙ্গে না থাকলে আপনার মিত্র শক্তির কজনের পক্ষে সংসদে আসা সম্ভব ছিল? অনেক মন্ত্রীও আছে। আওয়ামী লীগের সঙ্গে না থাকলে আপনারা যারা মিত্র তাদের কজন সংসদে আসে? ওরা জোট করে এসেছেন, তো বাকিরা ওইভাবে তাহলে ওনারা কেন আসলেন না? আমরা তো নির্বাচনে আসুকটা চেয়েছিলাম। এখন আমার প্রশ্ন, তো মাত্র 6টি রাজনৈতিক দল, বাকি যে 37টি রাজনৈতিক দল নিল না, যে রাজনৈতিক দলগুলো ওদের নিবন্ধিত রাজনৈতিক দল মানে তার কখনো না কখনো সংগঠনগুলো, ওনারা তো এর বেশি আর কিছু করতে পারছেন না। নির্বাচন করবেন দূরের কথা, সমস্যার সমাধান কিভাবে করবেন? এই সমস্যার সমাধান একটি, যে বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের গণতন্ত্রে, বাংলাদেশের স্বাধীনতায় যারা বিশ্বাসী, তারা এখন এক কাতারে এসে কথা বলতে হবে, সঠিক কথা, সঠিক মর্যাদা দিয়ে কথা বলতে হবে। আপনি বুদ্ধিজীবী হবেন, কিন্তু মনে মনে চিন্তা করবেন আমি মেয়র হব, আমার সমর্থন দরকার। আপনি ডক্টর কামাল হোসেন হবেন, আপনি চিন্তা করবেন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগকে কিভাবে পরাস্ত করা যায়, তাইলে চিন্তা করা যাবে না। ওই ধরনের পাপিষ্ট মানুষগুলো থেকে রাজনীতিকে টেনে আনতে হবে। সঠিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ যাদের মধ্যে আছেন, তারা যেন এই সরকারকে সাহায্য করে দেশের সঠিক চিত্র এই সরকারের কাছে তুলে ধরেন। এটাই আমাদের একমাত্র পথ। আমরা দেশের মঙ্গল চাই, আমরা দেশের ভালো চাই, আমরা দেশের মানুষ দিন দিন এগিয়ে যাক, এই রাজনীতিতে বিশ্বাসী। আমরা একসাথে কাজ করি, তাহলেই তো আমি মনে করি। দেখুন, আপনি একটু চিন্তা করে দেখুন বাংলাদেশের অর্জন, সেটি কি আপনাদের সেই প্রয়াস আছে? আমি ধরে নিচ্ছি যে বিএনপি বা তার বলয়ের মধ্যে যারা আছে, তাদের বাইরে যে শক্তিগুলো আছে, তাদেরকে আপনারা কি আপনাদের সঙ্গে নিয়ে আসবার চেষ্টা আছে? ওনারা আসবেন না কেন? ওনারা সবাই আসবেন, যারা দেশের মঙ্গল চান তারা আসবেন। জামাত আসবেন না, বিএনপিও অর্ধেক হয়তো চলে আসবেন। যারা দেশে সবাই অমঙ্গল চায় আমি এটা বলবো না, সবাই যে অমানুষ হয়ে যায় তা না, মানুষের তো বিবেক আছে। বিবেকবান মানুষ কখনো বোমা মেরে মানুষ মারতে পারে না। বিবেকবান মানুষ কখনো ওই এতিমদের টাকা মেরে খায় না। বিবেকবান মানুষ প্রধানমন্ত্রী চেয়ারে বসে কালো টাকা সাদা করে না। সুতরাং আপনি একবার ভেবে দেখুন, আমার ভিতরে তো ক্ষোভ, দুঃখ, বেদনার অনেক দাগ। কারণ আমি ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে আপনি দেখেন, আমি গ্রেনেড হামলা খেয়েছি, আমি 11 মাস কারাগারে ছিলাম, আমার পায়ে ডান্ডা বেরিয়েছিল, আমার সময় 12,000 আমার ছাত্রলীগের কর্মীর জানাজা পড়তে হয়েছে। তো বাংলাদেশে এমন কি চিত্র হয়েছে এখন, যার জন্য এই যে দুর্নীতি লুটপাটের কথা বললেন, আপনাদের সময় মেয়াদকালেও তো দুর্নীতি লুটপাট, ব্যাংকগুলো লোপাট হয়েছে, ক্যাপিটাল মার্কেটে লোপাট হয়েছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সময় শুধুমাত্র আবিষ্কৃত হয়েছে কোথায় দুর্নীতি হয়, কোথায় লুটপাট হয়। এটা একমাত্র
একমাত্র নেত্রী বাংলাদেশে যিনি শেখ হাসিনা, যিনি এগুলি খুঁজে বের করেছেন। আপনি অসৎ কর্মকাণ্ড কোথায় রয়েছে এটা খুঁজে বের করার কিন্তু অপরাধ না, এটাই হলো সাহস, এটাই হলো সঠিক রাজনীতির পথ প্রদর্শক। তার নাম হলো শেখ হাসিনা, তার নাম হলো আওয়ামী লীগের সরকার। বিচার হচ্ছে, বিচার হবে, বিচার তো একদিনে কোনো বিচার হয় না, একদিনে বিচার হয় না, না একদিন হয় না। একদিনে বিচার করলে তো আপনি বলবেন যে আমার মানুষ খুন করে বেরোচ্ছে, শুধু শুধু গ্রেপ্তার করেছে। খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে তো আবার আমরা আমাদের যেভাবে বক্তৃতা দিই, আমাদের জনগণ আছে, সাধারণ জনগণ সব শুনে এবং তারা অনেক ম্যাচিওর। মনে যদি আমরা তারা মনে করি যে না তারা কম বোঝে, তার ভুল হইবে। তো এখন ব্যাপার হচ্ছে আমার ব্যক্তিগতভাবে আমি তো ওই একটা এলাকা দীর্ঘদিন ধরে রিপ্রেজেন্ট করি এবং আমাকে পাবলিক দল ছাড়াই ভোট দেয়। একটা বারই তো ওই দলে সিদ্ধান্ত, আর ছাড়া প্রত্যেকবারই কিন্তু ভোট দিছে। এখানে কিন্তু একটা কথা আছে, না আমি দাঁড়াই, আপনার ভাগ্য ভালো, সবসময় আওয়ামী লীগ আপনাকে সাহায্য করে না, আওয়ামী লীগ করে না। এমনিও আমি হয়েছি অনেক, 86 সালে যখন নিয়ে গেল তখন তো 96-তে। যাই হোক, এটা একটা জায়গা, মানুষকে সেবা করতে হইবে, মানুষকে ভালোবাসতে হইবে, মানুষের মাঝে নিজের আদর্শ এবং নিজের নীতি নৈতিকতা থাকা লাগবে। আজকের যে রাজনীতিতে যে সমস্যা রয়েছে, যে সহনশীলতার অভাব এবং কেউ কেউ টলারেট করতে চায় না। যদি সরকারে থাকে কেউ করতে চায় না, মানে কি আপনি বলছেন যে করতে চায় না? না, আমি অনেক জায়গায় দেখছি এটা করতে চায় না। এখন সরকারকে টলারেন্স নেই মনে হচ্ছে আপনার কাছে? এখন সরকার আমার কাছে অনেক টলারেবল, কিন্তু তারপর আরো থাকা দরকার, আরো শোনা দরকার। এখন হচ্ছে সুশাসন নিশ্চিত করতে হইবে। এখন যখন সেবামূলক খাতগুলো দুর্নীতি আছে, যে দুর্নীতি নাই তা বললে হবে না, সেবামূলক খাত আপনি যেখানেই দেখবেন সেখানে কিন্তু দুর্নীতি চলে, অফিসাররা ঘুষ খায়, দুর্নীতি করে বিভিন্ন জনে। সরকার এখানে খুব বেশি নজরদারি করা দরকার। দুর্নীতি হচ্ছে কিন্তু সেগুলোকে আইডেন্টিফাই করা হচ্ছে, বিচারের আওতায়। এখন ব্যাপার হচ্ছে আমাদের জনগণ চায় কি? জনগণ চায় যেন আমি অফিসে যাব, যেন আমার ফাইলটা অটোমেটিক্যালি ঠিক মতো 2 দিনে বা 3 দিনে এটা লড়ে, কিন্তু লড়ে না ফাইল যদি না লড়ায়। তো এই যে একটা দুর্নীতি চলে, সেবামূলক খাত, গণসেবা যেগুলো আছে সেটা বন্ধ করতে সরকার পারে না, এজন্য সেটা বন্ধ করতে হইবে। সরকারকে সেখানে নজর দেওয়া দরকার। কারণ ছোট ছোট কাজগুলা অনেক সময় বড় হয়ে দেখা দেয়। অনেক বড় বড় কাজ করলেন, ছোট কাজগুলো দিলে না। জনগণ কিন্তু এখনকার, আমি যা মনে করি, সাধারণ জনগণ 3টে জিনিসকে খুব গুরুত্ব দেয়। একটা হইলে ফুড সিকিউরিটি, অর্থাৎ খাদ্য সমস্যা, সেটা সরকার পারছে, সেদিকে সরকার সফল। সেকেন্ডারি হলো লাইফ সিকিউরিটি, অর্থাৎ জীবনের নিরাপত্তা। সেখানে তো আজকের যে যে সংঘাত চলছে, সহিংসতা চলছে, একটি দল করছে, সরকার এখানে অনেকটা হয়তো নিয়ন্ত্রণ করছে, কিন্তু সম্পূর্ণ এখনো করতে পারে না। এটা করা জনগণ চায়, সরকারকে এটা করতে হইবে। থার্ড হইলো যে গণসেবা, যেখানে আমি যাব সেই কাজটা যেন আমার নামে যেন মিথ্যা মামলা দেয় না, আমি টেন্ডারে পার্টিসিপেট করব, কেউ যেন টেন্ডারবাজি না করে, আমার কাছে যেন কেউ ঘুষ না চায় চাকরির জন্য। এই ধরনের যে সেবামূলক খাত যেখানে আছে সেখান থেকে দুর্নীতিকে নির্মূল করা, এটা নির্মূল করা বা দূর করা বা কমানো, এ ব্যাপারে সরকারকে আরো কঠোর হওয়া দরকার বলে আমি মনে করি। এটা আমি সেখানে সরকারের দায় দায়িত্ব অনেক ব্যাপক আছে, যে এই দুর্নীতিমুক্ত এখনো দেশ হয় নাই। সেখানে দুদককে আরো কার্যকরী করা দরকার, না হয় নতুন আইন করা দরকার, উপজেলা লেভেলে দুদকের অফিস নেওয়া দরকার, যারা যারা দুর্নীতি করে তাদেরকে দৃষ্টান্তমূলক আইনের আওতায় আনা দরকার, এবং আইনের আওতায় এনে এই দুর্নীতির যে যদি একবার চিহ্নিত করা যায় এবং টাকা যদি আদায় করা যায়, তাহলে এক সময় যখন তারা সমাজে পরিচিত হয়ে যাবে যারা দুর্নীতিবাজ, তখন আর কেউ করতে সাহস করবে না। সরকারকে সেই সব ক্ষেত্রে যদি পরিচয় দিতে পারে একটা ট্রান্সপারেন্ট শাসন ব্যবস্থা, তাহলে জনসমর্থন সরকারের পক্ষে থাকবে, তখন সরকারের আর ভয় পাওয়ার কারণ থাকবে না। আর তা না হইলে আমরা তো আমাদের পার্শ্ববর্তী দেশে দেখছি, এগুলা থেকে আমাদের শিক্ষা নিতে হইবে। বিজেপি ইলেকশনে জয়লাভ করলো 2/3 মেজরিটি নিয়ে, তার আগে কিন্তু কংগ্রেস ছিল, তারাও কিন্তু এইভাবে অনেক সুন্দর বড় বড় কাজ করছে, কিন্তু ছোট ছোট কাজের দিকে নজর দেয় নাই। আর ছোট ছোট কাজের দিকে যেহেতু নজর দেয় নাই, কর্মসংস্থানে, সুশাসনে, তখনই কিন্তু বিপর্যয়টা হয়ে গেছে। আর আজকে দিল্লির ইলেকশনে দেখলাম যে বড় 2টা দলকে বাদ দিয়া একজন সামান্য একজন অফিসার বললো যে না, দুর্নীতিমুক্ত সমাজ চাই, আর কিছুই বলে নাই, একটি মাত্র আওয়াজ যে আমি দুর্নীতি মুক্ত এই দেশ করব। আর দুর্নীতি মুক্তের কারণে রাজধানী দিয়ে দখল করে ফেললেন। তা আজকের আমাদের মনে হয় সকলের এই চিন্তা থাকা দরকার যে আমরা যদি দুর্নীতি বন্ধ করতে পারি, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে, বোমা মারা বন্ধ হয়ে যাবে। কারণ বোমা মারে যারা, সারা তো টাকার বিনিময়ে মারে, আর এই টাকা যদি রূপ না পায় তাহলে তো অবশ্যই মারবে না। কিন্তু আজকের রাজনীতিতে ঢুকছে মাফিয়ারা, গডফাদার, তার ব্যবসায়ী,
তারা সিন্ডিকেট, তারা কালোবাজারি, তারা ফ্যান্সি টেলে ব্যবসা করে, সোনা চোরাচালানি করে, এদেরও একটা অংশ রাজনীতি তারা পৃষ্ঠপোষকতা করে, তা নাহলে সামনে ফেজে রাজনীতি করে। এদেরকে নিয়ে এই ভয় ভীতি আতঙ্ক জাতির সবচেয়ে বেশি, কারণ এরা টাকাটা দেয় আর টাকা দিয়ে সমস্ত এই 2 নম্বরী কাজগুলো করায়, এই মানে খারাপ কাজগুলো করায়। টাকা যদি না থাকতো অবশ্যই কোনো একটা ছেলেকে আপনি পাইবেন না যে না পেট্রোল বোমা মারতে যাবে, জীবনের ঝুঁকি নিয়ে গুলি খাইতে পারে, অথবা জেল হয়ে যাবে 10-12 বছর। শুধু টাকা, আর এই কোন টাকা? কালো টাকা, দুর্নীতির মাধ্যমে আয় করা টাকা। এইটা যদি বন্ধ করা যায় এই দেশে স্বচ্ছ এবং সুন্দর রাজনীতি ফিরে আসবে। এবং সেটা করা উচিত বলে আমরা সরকারকে দাবি জানাই। আপনার মাধ্যমে আমরা সরকারকে জানাই। যেই রাষ্ট্রদূতদের কথা বলছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করছি যে জাতিসংঘের থেকে যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিবৃতি দিলেন, কংগ্রেসম্যানরা বলছেন, মানে নানা ধরনের, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের বলছে মানবাধিকার পরিস্থিতি বাংলাদেশে ব্যক্তির চিন্তার বাক স্বাধীনতা, গণতন্ত্র এগুলো হুমকির মুখে বলে মানবাধিকার কমিশন আপনার কি? মানবাধিকার কমিশন আছে এখানে 150, যারা জয়েন্ট স্টক কোম্পানি থেকে তারা রেজিস্ট্রেশন নিয়েছে, তাদের দায়বদ্ধতা আছে অনেক। এবং এই তারা যদি সঠিকভাবে সঠিক সময় এতদিনে তারা সোচ্চারিত হইত, তাহলে সরকার মানে আরো বেশি সাহস পাইত এবং যারা সহিংসতা করে তারা পরিহার করতো। তারা এতদিন সেটা করে নাই। এই ভেরি রিসেন্টলি মানবাধিকার কমিশন যেটা আপনি বলছেন যে মানবাধিকার বাংলাদেশে লঙ্ঘন করছে অপোজিশন, সরকার করছে না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই 2-1 দিনে তারা বিবৃতি করছে যে যারা সহিংসতা করছে এটা প্রথমে বন্ধ করতে হবে, এই সহিংসতা আগে বন্ধ করতে হবে, পরবর্তীতে আলোচনা হবে আমাদের পরবর্তী নির্বাচন নিয়ে। এটা তো আমরাও বলি যে আগে সহিংসতা বন্ধ করতে হইবে। আমাদের এই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমাদের মানুষের জীবন মানে ব্যাহত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ পুড়ছে, মানুষের সম্পদ নষ্ট হচ্ছে। 1,60,000 কোটি টাকা ইতিমধ্যে আমাদের বাজেটের সমপরিমাণ প্রায় টাকা অলরেডি আমাদের গচ্ছা গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে আমাদের একটা জাতির ক্ষতি করা মানে এটা কোনো রাজনীতিবিদদের লক্ষণ না, এটা ভালো রাজনীতিবিদদের কোনো পরিচয় না। যারা দেশপ্রেমিক তারা এটা করতে পারে না, যারা দেশকে ভালোবাসে তারা এটা করতে পারে না। আমাকে কালকে মন্ত্রী দেবে না, আমি এতবার এমপি হইলাম আর আমি যা খুশি তাই করব, এটা কোনো রাজনীতির ভিতর পড়ে না, সংজ্ঞায় পড়ে না। সুতরাং এই যে আজকের মানবাধিকার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেভাবে বলছে বা অন্যরা যা বলছে, একই কথা বাংলাদেশের সাধারণ মানুষও বলে। আগের দিনে সুশীল সমাজ বলতো না, এখন বলা শুরু করেছে। আমার আওয়াজ থাকবে, আমার দাবি থাকবে যে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সুশীল সমাজ, মিডিয়া কর্মী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং মানবাধিকার কর্মী আরো যারা আছে জাতির, সকলে মিলে একটি কণ্ঠে আওয়াজ তোলা দরকার যে না, সহিংসতা বন্ধ করো। আর সরকারের কাছে আবেদন থাকবে জাতীয় ঐক্য গড়ে তোলেন এই অপরাধ চক্রের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে। এবং সেটা করতে গেলে যে কেউ আহ্বান দিলে তো জাতীয় ঐক্য হইবে না, এটা প্রধানমন্ত্রীকে দিতে হবে। প্রধানমন্ত্রী যদি নিজে সেই ধরনের তার পিতার মতো সাহস নিয়া, পিতার মতো সেই উদারতা নিয়া সে জাতীয় ঐক্যের আহ্বান ডাকতে পারেন, তাহলে আবার মনে করে যে সমস্ত মানুষ রাস্তায় নেমে গেলে আর এই সহিংসতা 2 দিনও আর থাকতে পারে না। সেটাও করা প্রয়োজন বলে আমি মনে করি। আর যারা এটা করছে তাদেরকে আমি আবার আপনার মাধ্যমে আবারও বলবো যে আপনারা এই নৈরাজ্য বন্ধ করুন, এই সহিংসতা বন্ধ করুন, এই নাশকতা বন্ধ করুন, এই ধরনের পেট্রোল বোমা মারা বন্ধ করুন। এরপর আপনারা রাজনীতির জন্য মাঠে আলোচনা করুন, মানে নামুন। আপনাদের কর্মসূচি পালন করতে যদি বাধা দেয় তখনই আমরা দেখব, অনেকেই দেখবে, অনেকেই কথা বলবে যে না, আলোচনা তো অবশ্যই করবে। প্রধানমন্ত্রীর যে স্পিচ দেওয়ার অর্থ আপনি নিজেও কি বোঝেন না? এই অর্থটাই হলো তাকে মানে সমাপ্তি করার জন্য, যে সহিংসতা পরিহার করার জন্য। প্রধানমন্ত্রীকে উনি যে আহ্বান জানিয়েছেন, এটা আসলে উনি ওনার চিন্তাধারা থেকে করেছেন। আপনি দেখুন যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ভোট এবং ভাতের অধিকারের জন্য রাজনীতি করেছেন। মানে জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে ওনার ভূমিকা আমি মনে করি শতভাগ উনি সাফল্যের জন্য অবতীর্ণ হয়েছেন। ভাত এদেশে কিছুদিন আগে মঙ্গার কথা আমরা শুনতাম, তাই না? এই 4 দলীয় জোট সরকারের সময় পত্রিকায় বড় বড় নিউজ হতো, টেলিভিশনে আমরা এই সবাই ব্রেকিং নিউজ দেখতাম, না খেয়ে মানুষ মরছে। সেই জায়গা থেকে দেশটা উদ্ধার হয়েছে। শিক্ষার এই অবকাঠামোর পরিবর্তনের মধ্য দিয়ে আজকে আমরা একটি জায়গায় পৌঁছেছি। স্বাস্থ্য প্রতিটি গ্রামে গ্রামে, আপনাকে বলছি, কমিউনিটি ক্লিনিকের মধ্য দিয়ে জনগণ স্বাস্থ্য সেবার সাথে সম্পর্ক করে দিয়েছেন। তার নাম শেখ হাসিনা, এই সরকার প্রধান, বঙ্গবন্ধুর কন্যা। সেই ক্ষেত্রে আবার যদি আমি বলি, এদেশের আমাদের যে মূল সমস্যা, রাজধানীর সমস্যা, যানজটের সমস্যা, সেই সব সমস্যা সমাধানে উনি সাহসী পদক্ষেপ নিয়ে আজকে
ঢাকা শহরে ফ্লাইওভার বলেন, আমাদের নিত্য প্রয়োজনীয় যে কর্মগুলি ছিল সেগুলি চিহ্নিত করে সমাধানের পথে হাত দিয়েছেন। আমাদের আজকের এই সরকার গতানুগতিক সরকারের মতো নয়, যেখানেই সমস্যা সেখানেই সমাধান আসছে, সেখানে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। এতগুলো মনোপলি ব্যবসা, যেমন মোবাইল ফোন, এটাকে আজকে সহজলভ্য করে দিয়ে প্রত্যেকের হাতে তুলে দিয়েছেন। ইলেকট্রনিক্স মিডিয়া, আপনি নিজেই দেখেন কতগুলো মিডিয়া দিয়ে আজকে গণতন্ত্রের চর্চা করার জন্য বাক স্বাধীনতা আজকে কত ফ্রি করে দিয়েছেন। কিন্তু এখন আর সেই দিনটা আমি চাই না, যে যেখানে মানুষ মিথ্যাচার করবে, মিথ্যা কথা বলবে। সেই জন্যই তো এত কিছু। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর অবদান, এই সরকারের সাফল্য। সেই সাফল্যের কথা যখন আপনি বলেন, যখন মানুষ মুগ্ধ হয়ে যায়, মানুষ যখন এই সাফল্যের কথা চিন্তা করে এই সরকারের প্রতি সমর্থন দিন দিন বাড়িয়ে দিচ্ছে, তখন এদেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং পেট্রোল বোমা এগুলি একটা পরিকল্পিত আজকের কর্মসূচি। এই পরিকল্পিত কর্মসূচির বাস্তবায়ন যারা ঘটাতে চান, তারা আসলে মাননীয় প্রধানমন্ত্রীর কোনো আহ্বান চান না। ওনারা চান কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে তারা ক্ষমতায় বসতে পারেন। বাইরে 75% লোক আছে, তাদেরকে নামাইতে বলছি। সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করতে হলে আমি মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বক্তৃতায় বলেছেন যে একটি জায়গায় কখনই বঙ্গবন্ধু আপোষ করে যাননি, যিনি আমাদেরকে এত বড় সুন্দর সমাধান দিয়ে গিয়েছেন। রক্তে কেনা বাংলাদেশ, যিনি পৃথিবীর ইতিহাসে মানচিত্র দিয়ে গিয়েছেন আমাদের, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা ডিস্টার্ব করেছিলেন, তাকে যারা আমাদেরকে রক্ষা করতে দেয়নি, সেই চক্র তো এখনো জীবিত। তার উত্তরাধিকাররাই তো আজকে এই ঘটনাগুলি ঘটাচ্ছেন। সেই জায়গা থেকে যদি বের হয়ে আসতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে এই সরকারকে আরো আমাদেরকে শক্তি যোগান দিতে হবে। আমাদের সর্ব জায়গায় থেকে আমাদের সত্যি কথা বলতে হবে, সঠিক কর্মের সাথে সম্পৃক্ত হইতে হবে। সেই ক্ষেত্রে আমি আশা করি যে যেমনিভাবে ব্যবসায়ীরা আজকে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছেন, এবং আমি লক্ষ্য করেছি আপনাদের মিডিয়াগুলো এখন মানে সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন, সাপোর্ট করে যাচ্ছেন, সঠিক চিত্র তুলে ধরছেন। আসলে সহিংসতার প্রশ্ন বারবার আসে, কথা বললেই সহিংসতা, সৃষ্ট সহিংসতা একটি ঘটনাকে প্রবহমান করার জন্য, দেশে সংকট হচ্ছে এটা বোঝানোর জন্য আজকে এই বোমা মারা, গাড়িতে আগুন দেওয়া, অন্য কিছু নয়। এটা কোনো সংকট সমাধানের পথ না। সংকট নতুন করে কিছু আমাদের সামনেও নেই। আপনি একটি সংকটের কথা বিএনপি দাবি করেন কি নির্বাচন, এই নির্বাচন থেকে তারা পিছু হটেছিলেন। এখন যদি নির্বাচনটা খুব জরুরি হয়ে যায়, সেই ক্ষেত্রে তো তারা সরকার কাছে আত্মসমর্পণ করে বলবেন যে আরেকটি নির্বাচনের জন্য তো অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। সেই জন্য ওই পেট্রোল বোমা মেরে সংলাপের ঘটনা সংক্রান্ত হবে, এইটা মনে হয় এই মানুষ মনে করেন না। এটা মনে হয় না কোনো জ্ঞানী মানুষ এটাকে সমর্থন করেন। তারপরও জ্ঞান পাপী শব্দ রয়েছে, ওনারা বিভিন্ন সময় পেট্রোলাইজ করেন। আত্মসমর্পণ কি একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দল? আমি সেই আত্মসমর্পণ করিনি। আমি বলছি যে তাদের ভুলের মাসুল তাদেরকেই দিতে হবে। আমার ভুলের মাসুলটা আমাকেই সবসময় মিটাতে হবে, এটাই নিয়ম। তবে আমি নির্বাচনে না, আমি বেগম জিয়ার নির্বাচনে তো আপনার দল একাধিকবার যায়, আমরা যখন যাইনি আমরা তো এই চিন্তা করিনি, আমরা তো এই চিন্তা করিনি। ওনাদের জায়গা থেকে উনি সঠিক কিন্তু নির্বাচনে না গিয়ে আপনারা সেই নির্বাচন বাতিল, নতুন নির্বাচনের দাবিতে আন্দোলন করেছেন না? আমরা 96 করেছেন, 88 করেছেন। আমরা কেন করেছিলাম? আপনি দেখেন, এদেশের গণতন্ত্র হরণকারী জিয়াউর রহমান, খালেদা জিয়া, এরশাদ, যারাই যখন গণতন্ত্রকে কেড়ে নিতে চেয়েছিলেন, এখন আপনাদের উপদেষ্টা, বিশেষ দূত, রাজনৈতিক উপদেষ্টা, বিশেষ দূত, হ্যাঁ, সরকারের সাফল্য, তার দল আপনার সরকারের সাফল্যের কাজে যদি তাকে লাগানো যায়, সমস্যা কোথায়? এটা তো সমস্যার কিছু নেই। দেশ তো চলছে মহাজোটের আঙ্গিকে। দেশে আপনার সহযোগিতা কি দেশ নিচ্ছেন না? আপনি এই তৃতীয় মাত্রার মধ্য দিয়ে জাতিকে কি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম সমস্যা সমাধানের পথ দেখাচ্ছেন না? আপনি তো প্রতিনিয়ত, মানে আমি আপনাকে ধন্যবাদ জানাই যে প্রথম আপনি শুরু করেছেন এই তৃতীয় মাত্রা দিয়ে, আপনি শুরু করেছেন বাংলাদেশে আলোচনার পথ খুলে দিয়েছেন। যখন এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় কেউ কথা বলতে পারতেন না, ইউ আর দ্য বেস্ট মাইক মত ব্যক্ত করার একটা সুযোগ করে দিয়েছে, আপনি তো সেই লোক, তাই না? তাহলে আপনি তো দেশকে সেবা দিচ্ছেন আপনার জায়গায় বসে, সবার জায়গায় বসে সবাই দেয় না কেন?
আমি বেগম জিয়া বিএনপিকে বলবো এইভাবে নয়, বঙ্গবন্ধুর কন্যাকে আমি অনুরোধ করব দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, এদেশের খেটে খাওয়া মানুষের প্রত্যাশা পূরণের নেত্রী হিসাবে উনি এমন সিদ্ধান্ত নেওয়া এখন উচিত যারা এই ধরনের ঘটনার সাথে সম্পৃক্ত তারা যেন আর কোনোদিন ছাড় না পায়। এখন আর সংলাপ নয়, এখন সংলাপের জায়গায় নেই। আর বেগম জিয়াকেও বলবো একমাত্র উপায় আইনের প্রতি উনি শ্রদ্ধা জানান। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশে আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর মোহাম্মদ রুস্তম আলী ফরাজি এবং মিস্টার নজরুল ইসলাম বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, দুজন সংসদ সদস্য কথা বলছিলেন, দুজন দু প্রান্তেই বসেন এবং সুর মোটামুটিভাবে একই রকম, কিন্তু এখানে যারা নেই, অর্থাৎ যাদেরকে আমরা এখানে অপোজিশন বা বিরোধী পক্ষ বলছি, তারাও যেমন তাদের অবস্থানে অনড়, এখানে যারা কথা বললেন তারাও তাদের অবস্থানে অনড়। সমস্যায় আছে বাংলাদেশের জনগণ। এখন যারা ক্ষমতায়, তাদের দাবি হচ্ছে মানুষকে নিরাপত্তা দেওয়া, স্থিতিশীলতা দেওয়া। কিভাবে তারা দিবেন সেটি তাদের বিবেচনার উপরে নির্ভর করে। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচন হবে কি হবে না, কি ধরনের নির্বাচন হবে, শুধুই নির্বাচন সমস্যা কিনা, সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু সেই আলোচনা যে এখন এইভাবে সম্ভব নয়, হবে না, সেটি মোটামুটিভাবে বোঝা যায়, কারণ যে যার অবস্থানে অনড় আছেন। বাংলাদেশের কথা, বাংলাদেশের জনগণের কথা না ভেবে যদি আমাদের এই বিবদমান রাজনৈতিক দলগুলো আপাতত নিজেদের স্বার্থের কথা বিবেচনা করেন, তাহলেও বোধ করি সমাধানের একটা পথ বেরোবে। যদি সেটি তারা না করতে চান বা না করতে পারেন, বাংলাদেশের বিপদ, বাংলাদেশের জনগণের বিপদ। বাইরের দুনিয়া থেকে বলা হচ্ছে এখানে গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে, এখানে বাক ব্যক্তি চিন্তার স্বাধীনতা হুমকির মধ্যে পড়তে পারে, মানবাধিকার পরিস্থিতি নিয়ে নানা কথাবার্তা আছে। কিন্তু এ কথা মোটামুটিভাবে নিশ্চিত বলা যায় যে এই অবস্থা যদি চলতে থাকে, তাহলে যারা এই লড়াইয়ের মধ্যে লিপ্ত, বিপদটা তাদের মোটামুটি খুব নিকটবর্তী, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশ এরকম বিপদে থাকবে আর তারা সবকিছুর ঊর্ধ্বে উঠে থাকবেন, সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায় না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।